ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়সিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ একটি বিশেষ কারণে আপনাদের সামনে আমার উপস্থিতি। নিবেদিতা বিষয়ে আলোচনার জন্যই অনেকে আমাকে চেনেন বা জানেন, কিন্তু আজকের উপস্থিতির কারণ রথযাত্রা। ক্যাপশনটা এরকম দেয়া হয়েছে, বাগবাজারে বলরামের রথে শ্রীরামকৃষ্ণ জগন্নাথের সাথে। আমাকে অনেক দিন ধরেই যারা আমার পরিচিত বা রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন সেন্টারগুলিতে মাসিক আলোচনা সভাতে অনুরোধ করেন, মেসেজ করেন, ফোন করেন, বলরাম ভবনে যা কিছু অনুষ্ঠান হয় আপনার উপস্থিতি এবং বিবরণ আমাদিকে সমৃদ্ধ করে। রথযাত্রাটি ঠাকুরের বলরাম ভবনকে নতুন পরিচয়ে ভূষিত করে। ঠাকুরের শতাধিকবার বাগবাজারে আগমন যদি বাগবাজারকে তীর্থক্ষেত্র বানিয়ে থাকে, তাহলে বলরাম বসুর বাড়িটিকে সেই তীর্থের গোমুখী উৎসকেন্দ্র বলা যেতে পারে। আমাকে সবাই অনুরোধ করেন, আমি এবারে ভাবলাম, আগেও করেছি রথযাত্রা নিয়ে আলোচনা, টিভিতে বা অন্যান্য জায়গাতেও আলোচনা করেছি। সকলের অনুরোধে আজকে আমি এই প্রসঙ্গটি নিজের ইচ্ছাতে সিলেক্ট করেছি। বাগবাজারে বলরামের রথে শ্রীরামকৃষ্ণ জগন্নাথের সাথে, এগুলির তাৎপর্য রয়েছে প্রতিটি শব্দের। আমরা যদি পুঁথিকারের কাছে যাই, দেখব তিনি লিখছেন অসাধারণ বর্ণনা। অতিশয় ক্ষুদ্র রথ কাঠের নির্মিত, দ্বিতলের বারান্দায় টানিবার মতো। শোভে রথ বিবিধ বর্ণের পতাকায়, পাশের চৌকিতে প্রতি ধ্বজায় ধ্বজায় সুন্দর ফুলের মালা দিলা মাঝে মাঝে, সেখানে তেমন ধারা যেখানে যা সাজে। সুরজ্জিত রথরজ্জু করিয়া বন্ধন, ঠাকুর আনিতে চলে পূজারী ব্রাহ্মণ। বাজে বাদ্য ঝাঁঝ ঘণ্টা মনে কৌতূহলী, ঘন ঘন কীর্তনিয়া খোলে দিল তালি। তার সঙ্গে করতাল উঠিল বাজিয়া, পূজারী ঠাকুর আনে জলধারা দিয়া। এই রথের মধ্যে যাকে নিয়ে উৎসব, যাদেরকে উৎসবের মধ্যমণিতে দেখা যাবে, আমাদের পুরাণে যদি দেখি, এই বিগ্রহ জগন্নাথদেব স্বয়ং শ্রীকৃষ্ণের এক প্রতিমূর্তি। জগন্নাথ স্বয়ংই শ্রীকৃষ্ণ, কৃষ্ণই জগন্নাথ, এটি বলা হয়। কথিত রয়েছে 3 ভাই বোন, বলরাম বড়, জগন্নাথ পরে এবং সুভদ্রা তাদের বোন। তারা শহর দেখতে মাসির বাড়ি গুন্ডিচা যাওয়ার ইচ্ছায় তারা পুরী ধামে রথের সাহায্যে শহর পরিক্রমা করেন। এই অক্ষয় তৃতীয়ার পর থেকে পুরীতে রথের সমস্ত কিছু তৈরি হয়। ইতিহাসটা একটু আলোচনা করে নিলে সুবিধা হয়। সানযাত্রা সময় ভগবান জগন্নাথ দেবকে তার মন্দির থেকে, 800 বছরের পুরনো প্রাচীন মন্দির, সেখান থেকে তাদের বাইরে এনে নির্দিষ্ট স্থানে সর্বসমক্ষে তাদের স্নাত করা হয়, স্নান করানো হয় এবং ঘোড়া ঘোড়া জলে, কুয়োর জল, সাগরের জল, সমস্ত জল তাদের মাথায় দেওয়ার পরে তাদের ঠান্ডা লেগে যাক বা শারীরিক ক্লান্ততা দূর করার জন্য
তাদের অসুস্থ হওয়ার বিবরণ পাওয়া যায়, কোথাও বা তাদের বিশ্রামের প্রয়োজন হয়। তারা ওই সানযাত্রার পর থেকে দ্বিতীয়া শুক্লাতে আষাঢ়ে তারা অবতীর্ণ হন রথযাত্রার উদ্দেশ্যে। এই রথযাত্রার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সাজানো হয়। জগন্নাথের রথটিতে 18টি চাকা থাকে এবং সমস্ত রথগুলি নিম কাঠে তৈরি হয়, তাই এই দারু বৃক্ষের দ্বারা তৈরি বলেই এই নিম গাছের দ্বারা চাকা, রথ, সমগ্র পরিকল্পনাটি জগন্নাথের রথের 16টি চাকা থাকে, তার নাম নন্দীঘোষ। বলরামের রথটি তালধ্বজ, সুভদ্রার রথটি দেবদোলন। এই 3টি রথ, বড় রথ জগন্নাথেরটি, আর বলরামেরটি তার থেকে তুলনামূলকভাবে ছোট, সুভদ্রাটি আরেকটু ছোট। প্রথমে বলরাম থাকেন, তারপরে সুভদ্রা থাকেন মাঝে, শেষে জগন্নাথ থাকেন। তিনি যেন সকলকে আগলে আগলে নিয়ে যাবেন। দ্বিতীয়া শুক্লা দ্বিতীয়া আষাঢ়ে রথযাত্রা। পুরীর রাজার সোনার ঝাঁটিকা দ্বারা রাস্তা পরিষ্কার করে 3টি রথ মাসির বাড়ির উদ্দেশ্যে যাবে। এই যে কদিন অসুস্থ ছিল বললাম সানযাত্রার পর থেকে, বা শারীরিক সুস্থতা ছাড়াও তাদের বিশ্রাম শেষে তারা নগর পরিক্রমাতে যেতে চায়, সেই নগর পরিক্রমার সময় তারা আনন্দ করতে করতে যাবেন। সেই রথকে টেনে নিয়ে যাওয়া হবে কোথায়? গুন্ডিচাতে, তাদের মাসির বাড়িতে। এই রথের দৃশ্য দর্শন বা রথের রজ্জু স্পর্শ করা বলা হয় 1000 তীর্থের সমান, এটি শাস্ত্রে বলা হয়েছে। আমরা এই শাস্ত্রকে সামনে রেখে রামকৃষ্ণ মিশন পরিবেশিত কথামৃত ধরুন, বা শারদানন্দজি রচিত লীলা প্রসঙ্গ থেকে, বা অক্ষয় কুমার সেন রচিত পুঁথি থেকে যেসব তথ্যগুলি পায়, শ্রীরামকৃষ্ণদেব সাধারণত কথামৃত অনুযায়ী 1884 সালের উল্টো রথ অর্থাৎ পুনর্যাত্রার দিনে প্রথম তিনি বলরাম মন্দিরে রথ আকর্ষণ করেন। সেটি 3রা জুলাই ছিল 1884 খ্রিস্টাব্দে, পুনর্যাত্রার দিন। আর দ্বিতীয় ঘটনাটি পাওয়া যায় 1885 খ্রিস্টাব্দের রথযাত্রা 14ই জুলাই বলরাম ভবনে। এই 2টি অংশগ্রহণের কথা বর্ণনা দেওয়া আছে কথামৃতে। যদিও শ্রীরামকৃষ্ণদেব সান্নিধ্যে এসেছিলেন মাস্টারমশাই তথা কথামৃতকার 1882 খ্রিস্টাব্দ, কিন্তু লীলা প্রসঙ্গকার লিখছেন তার লীলা প্রসঙ্গে 1881 খ্রিস্টাব্দের পর থেকে, যে বছর বলরাম বসু কলকাতায় কোঠার থেকে তথা উড়িষ্যা থেকে এসে পাকাপাকিভাবে বসবাস করতে থাকেন বাগবাজারে, প্রতি বছরই ঠাকুরকে, শ্রীরামকৃষ্ণদেবকে রথযাত্রায় আমন্ত্রণ জানান এবং রথে তিনিই মূল আকর্ষণ হয়ে দাঁড়ায় তার আত্মীয়র মধ্যে, ভক্তদের মধ্যে। এটি প্রতি বছরের বর্ণনা কিছু কিছু পাওয়া যায় বিভিন্ন জায়গায়, কিন্তু কথামৃতকারের বর্ণনা অনুযায়ী ওই 2 বছর, বিশেষ করে 1884 খ্রিস্টাব্দের 3রা জুলাই পুনর্যাত্রা এবং 1885 খ্রিস্টাব্দের রথযাত্রায় ঠাকুরের অংশগ্রহণটি তথ্যগত দিক দিয়ে প্রমাণ সাপেক্ষ হয়ে রয়েছে, প্রমাণ দেয়া রয়েছে। এই রথযাত্রার বিবরণে স্বামী শারদানন্দজি লিখেছেন, জগন্নাথ দেবের সেবা ছিল, কাজেই রথের সময় রথ টানাও হতো। অর্থাৎ উড়িষ্যাবাসী সকলেরই তাদের গৃহদেবতা, কুলদেবতা হিসাবে জগন্নাথই প্রাধান্য পেত। তাই বলরাম বসু কলকাতাতে আসলেও তাদের গৃহদেবতা, কুলদেবতা সমস্তই কিন্তু জগন্নাথকে কেন্দ্র করে। এবং ভগবান শ্রীরামকৃষ্ণদেব প্রতি বছর যখনই প্রায় শতাধিকবার বলরাম ভবনে যখন এসেছেন কলকাতায় ভক্ত সঙ্গ করতে, এটি খুব গুরুত্বপূর্ণ, যেটি কলকাতায় তিনি কারো বাড়িতে অন্ন গ্রহণ করতেন না বলরাম বসুর বাড়িটি ছাড়া। তিনি বলতেন এখানে জগন্নাথের অন্ন ভোগ নিবেদন হয়, সেই অন্ন শুদ্ধ অন্ন,
সেটি তৃপ্তি করে খেতেন এবং রাত্রিবাসও করেছেন বলরাম ভবনে, যেটি অন্য কোথাও করতেন না। এটি বিশেষত্ব বলরাম ভবনের। সেখানেই রথযাত্রা, রথ টানা, আনন্দ করা, কীর্তন সহযোগে নৃত্য করা, এটি শ্রীরামকৃষ্ণদেবের মতো মানুষ যিনি কীর্তন করতে ভালোবাসেন, নাম গান করতে ভালোবাসেন, চৈতন্য প্রিয়, কৃষ্ণ প্রিয়, জগন্নাথ প্রিয়, সেই শ্রীরামকৃষ্ণদেব তিনি তো নিজেও তাদেরই অংশ, সেটি প্রমাণিত সত্য। আমরা দেখব এই ছোট্ট একখানি যে রথ, কাঠের তৈরি রথটি, সেই রথটি বাড়ির বাইরে দোতলায় চক মিলানো বারান্দায় চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে টানা হতো। একদল কীর্তনীয় আসতো, তারা সঙ্গে সঙ্গে কীর্তন করত। ঠাকুরও তার ভক্তগণ ওই কীর্তনে যোগদান করতেন। 1884 খ্রিস্টাব্দের 23 জুলাই জগন্নাথ দেবের রথে পুনর্যাত্রা উপলক্ষে শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে উপস্থিত হন। কথামৃতকার লিখছেন, ঠাকুর নিজে গান ধরলেন, যশোদা নাচাতো শ্যামা, বলে নীলমণি, যেরূপ লুকালে কোথা, করালো বদনী। বৈষ্ণবচরণ এবার কীর্তন গাইতে শুরু করলেন। সুবল মিলন যখন গায়ক আখর দিতেছেন, রাবই ধা বেরোই না রে, ঠাকুর সমাধিস্থ হলেন, শশধর প্রেমাশ্রু বিসর্জন করছেন। ইতিমধ্যে ছোট্ট রথখানি বাইরের দোতলার বারান্দার উপর আনা হয়েছে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা নানা বর্ণের পুষ্পমালায় সুশোভিত হয়েছেন এবং অলঙ্কার এবং নববস্ত্র পীতাম্বর পরিধান করেছেন। বলরামের সাত্ত্বিক পূজা, কোনো আড়ম্বরতা নেই, বাইরের লোক জানেও না এই বাড়িতে রথ হচ্ছে। ঠাকুর রথের দড়ি ধরেছেন এবং কিছুক্ষণ টানলেন, পরে গান ধরলেন। নদে টনমলো টলমলো করে গৌর প্রেমের হিল্লোলে রে। গান আবার করলেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দুভাই এসেছে রে। ঠাকুর নৃত্য করছেন, ভক্তরাও সেই সঙ্গে নাচছেন, গাইছেন। কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সাথে গানে ও নৃত্যে যোগদান করলেন। দেখতে দেখতে সমস্ত বারান্দা পরিপূর্ণ হয়ে গেল, যেন শিবাস মন্দিরে শ্রী গৌরাঙ্গ ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোহারা হয়ে নৃত্য করছেন। বন্ধুবর্গ সঙ্গে পণ্ডিত রথের সম্মুখে এই নৃত্যগীত দর্শন করছেন। এটি আমরা দেখব শ্রীরামকৃষ্ণ কথামৃতের 4th খণ্ডের 15 অধ্যায়ের মধ্যে লিপিবদ্ধ হয়ে রয়েছে। শ্রীমদর্শন স্বামী নিত্যাত্মানন্দজি 14 ভাগে, যে 16টি খণ্ড রয়েছে তার মধ্যে 14 ভাগের মধ্যে তিনি শ্রীম জনৈক ভক্তকে বলছেন, সেই বর্ণনা দিয়েছেন। শ্রীম কি বলছেন জনৈক ভক্তকে, যে ঠাকুর আমাকে নিজে বলেছেন আমি পুরীর জগন্নাথ, তাই আমাকে কয়েকবার পাঠিয়ে দিয়েছিলেন পুরীতে। এটি মাস্টারমশাইয়ের মুখ থেকে উচ্চারিত ভক্তের উদ্দেশ্যে এই কথাগুলি খুব তাৎপর্যপূর্ণ। ঠাকুর নাকি নিজে বলেছেন তিনিই পুরীর জগন্নাথ, তাই বারবার পুরীতে পাঠিয়েছেন মাস্টারমশাইকে সে দর্শন করে আসতে। আবার মাস্টারমশাই বলছেন আমাকে বলেছেন খ্রাইস্ট চৈতন্য আর আমি এক, অর্থাৎ যীশুখ্রিস্ট চৈতন্য এবং শ্রীরামকৃষ্ণ এক। নরেন্দ্রনাথকে নাকি বলেছিলেন এই যে লোক গৌর গৌর করে সেই গৌর তো আমি। ঠাকুর অনেকবার বলেছেন আমি আর চৈতন্য এক। অবতার যখন আসে তার নিজের মুখ থেকে কখনো কখনো তার সত্যটা, তার নিজের স্বরূপতার কথা প্রকাশ পায়। এটি আমরা শাস্ত্রে দেখেছি। ঠাকুর নিজে কখনো পুরীতে যেতেন না, কারণ তিনি বলেছেন পুরী গেলে শরীর চলে যাবে। ওই যে চৈতন্যদেবের উচ্চ মহাভাবে মানে পূর্ব স্মৃতি স্মরণ হবে আর শরীর ধারণ করতে পারবে না। গয়াতেও যাননি, আমরা সে ইতিহাসও জানি। তিনি বলতেন ওখানে গেলেও শরীর চলে যাবে, কারণ বিষ্ণুর কাছ থেকেই তো তার শরীর প্রাপ্ত হয়েছিল। ওনার বাবা তিনি গয়াধামেই সেই স্বপ্ন দেখেছিলেন, স্বয়ং বিষ্ণু তিনি স্বপ্ন দর্শন দিয়ে বলেছিলেন আমি তোমার পুত্র হয়ে আসছি। তাই ওখান থেকে এসেছিলেন কি না, তাই তার গয়াতে যেতেও ইচ্ছে যেত না, বা গেলে শরীর থাকবে না এটি বলতেন। আসলে অবতার এসে লুপ্ত তীর্থ উদ্ধার করেন আর গুপ্ত তীর্থ জাগ্রত করেন, আবার নতুন তীর্থ তৈরিও করেন।
এটি শ্রীমদর্শনের চতুর্দশ ভাগেতে 80 পৃষ্ঠাতে আমরা দেখি রয়েছে। অনুরূপভাবে শ্রীরামকৃষ্ণ পাদপদ্মে বা পাদস্পর্শে বলরামের যে বাড়ি, বলরাম মন্দির থেকে আজকে রামকৃষ্ণ মঠ বলরাম মন্দিরে পৌঁছেছে, সেটি আজ মহাতীর্থে পরিণত হয়েছে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী সেদিনকার অভেদানন্দজি কি বলছেন দেখে একটু। 3রা জুলাই 1884 কথামৃত অনুযায়ী এটিই প্রথম তার রথযাত্রায় অংশগ্রহণ। যদিও শারদানন্দজি বলেছেন 1881 সালের পর থেকে প্রতি বছরই তাকে, যতদিন তিনি সুস্থ থেকেছেন, তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি এসেছেন। অভেদানন্দজি লিখছেন 3রা জুলাই 1884 শশধর তর্ক চূড়ামণি সেদিন বলরাম বসুর বাড়িতে এসেছেন। বলরাম বসুর বাড়িতে জগন্নাথ, বলরাম, সুভদ্রার প্রতিমা প্রতিষ্ঠিত ছিল। তাদের নিত্য পূজা, আরতিক ও অন্ন ভোগ হতো। পরমহংসদেব কলকাতায় কারো বাড়িতে অন্ন গ্রহণ করতেন না, যেটা বলছিলাম। কেবল বলরাম বসুর বাড়িতে জগন্নাথের রথযাত্রা ছাড়াও জগন্নাথের অন্নপ্রসাদ প্রতিদিন হতো। সেই দিন, বিশেষ করে রথের দিন, তিনি একটি ছোট্ট রথে জগন্নাথের মূর্তি বসাইয়া দোতলার বারান্দার চারদিকে রথ টানা হতো। সেদিন পরমহংসদেব বলরামবাবুর বাড়িতে আসবেন সংবাদ পেয়ে চতুর্দিক হতে ভক্তগণ তাকে দর্শন করতে সমবেত হয়েছেন। অভেদানন্দজি বলছেন তার তো বাড়ি নিমু গোস্বামী লেন হাইটোলা অঞ্চলে, খুব একটা দূর নয়। তিনিও খবর পেয়েছেন। বলছেন, আমি সংবাদ পেয়ে বিকেলবেলা সেখানে উপস্থিত হয়ে দেখলাম রামচন্দ্র দত্ত প্রভৃতি গৃহস্থ ভক্তগণ এবং নরেন্দ্রনাথ প্রভৃতি যুবক ভক্তেরা খুল করতাল বাজিয়ে সংকীর্তন করছেন এবং পরমহংসদেব ভাবাবেশে বাহ্যজ্ঞান শূন্য হয়ে বসে আছেন। ক্রমে রথ টানবার সময় উপস্থিত হলো। পরমহংসদেব রথের সম্মুখে বারান্দায় ভাবাবেশে নৃত্য করতে লাগলেন। নরেন্দ্র প্রমুখ সকলকে তিনি নৃত্য করতে করতে সঙ্গে আসতে বললেন। অভেদানন্দজি বলছেন, আমিও সেই দলে যোগদান করে নৃত্য করতে লাগলাম। সেই আনন্দ উৎসবের আনন্দ স্মৃতি আজও আমার হৃদয়পটে চিরস্মরণীয়ভাবে আঁকা হয়ে রয়েছে। এটি আমরা দেখব স্বামী অভেদানন্দজির যে আমার জীবন কথা বলে বই রয়েছে, তার 31 পৃষ্ঠাতে এরকম তিনি বর্ণনা করছেন। আবার 1885 খ্রিস্টাব্দে 14ই জুলাই বলরাম বাড়িতে বা বলরামের গৃহে রথযাত্রা উৎসব আয়োজিত হয়। তার বর্ণনা কথামৃতকার দিয়েছেন, সেটা একটুতে যাই আমরা। তারা একদিন পূর্বে, অর্থাৎ 1885 খ্রিস্টাব্দের 14ই জুলাই রথ ছিল, তার আগের দিনে 13ই জুলাই সকালবেলায় শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে এসে হাজির হলেন। রথোৎসবের পরের দিন দক্ষিণেশ্বরে ফিরেও যান। শ্রীরামকৃষ্ণদেবের লীলাবিলাসের অনুপম চিত্ত কথামৃতকার কীভাবে লিখেছেন একটু আপনাদের শোনাবার চেষ্টা করি। কথামৃত থেকে আমরা পাই, বারান্দায় শ্রী শ্রী জগন্নাথ দেবের সেই ছোট্ট রথখানি ধ্বজা পতাকা সুসজ্জিত করে আনা হয়েছে। ছোট্ট বারান্দাতে রথের সঙ্গে সঙ্গে কীর্তন ও নৃত্য হচ্ছে। ঠাকুর হরিপ্রেমে একদম মাতোহারা। ভক্তরাও সঙ্গে সঙ্গে প্রেমমত্ত হয়ে নাচছেন। রথের সামনে কীর্তন নৃত্যের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে এসে বসলেন। নরেন্দ্র ভাবে পূর্ণ হয়ে তানপুরা নিয়ে গান গাইতে শুরু করলেন। ভাবনমুক্ত হয়ে নরেন্দ্রনাথ বারবার গাইছেন, প্রভু কমলে কমলে থাকো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। ঠাকুর প্রেমোন্মুক্ত হয়ে নৃত্য করছেন ও গাইছেন, ও মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। অনেকক্ষণ নৃত্যের পর ঠাকুর আবার আসন গ্রহণ করলেন। নরেন্দ্র ভাবাবিষ্ট হয়ে শাশ্রু নয়নে গান গাইলেন। সেটা দেখে ঠাকুর অত্যন্ত আনন্দিত হলেন। এটি কথামৃতের 4th খণ্ডে 23তম অধ্যায়ে আমরা পাই। প্রসঙ্গত এই 1884-85 খ্রিস্টাব্দে যথাক্রমে রথের পুনর্যাত্রা এবং রথযাত্রার অনুষ্ঠান ছাড়াও কিন্তু অন্যান্য বছরও বলরাম মন্দিরে রথযাত্রা উপলক্ষে উপস্থিত হয়ে শ্রীরামকৃষ্ণ রথ উৎসবের আনন্দ বর্ধন করেছেন। ফলত যেটি আমি বলছিলাম 1881 খ্রিস্টাব্দ থেকেই নিরবিচ্ছিন্নভাবে তা সম্পন্ন হয়েছে। স্বামী শারদানন্দজি সেটি লিখেছেন, বলরামবাবু দক্ষিণেশ্বরে যাইয়া প্রতি বছর রথের সময় ঠাকুরকে বাড়িতে নিয়ে আসতেন। এটি লীলা প্রসঙ্গের 283 পৃষ্ঠাতে রয়েছে, আমরা দেখব।
বলরাম বসুর বাটিতে রথযাত্রাকে কেন্দ্র করে ভাবভক্তির বন্যা ভক্ত হৃদয়কে প্লাবিত করত। সারদা ব্যানার্জি তার অনুপম বর্ণনা করে আরও একটু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন, সেটা কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ। এত গভীর চিন্তা, গভীর ভাবনায় আমরা কখনো শ্রীরামকৃষ্ণদেবকে ভাবতে বোধহয় শিখিনি, এবার বোধহয় শিখব। এই কথাগুলি যদি ঠিকভাবে আমরা প্রতিটি শব্দ নিজেদের হৃদয়ঙ্গম করতে পারি। শারদানন্দজি লিখছেন, সে আনন্দ, সেই ভগবত ভক্তির ছড়াছড়ি, সে মাতোহারা ভাব, ঠাকুরের সে মধুর নৃত্য, সে আর অন্যত্র কোথায় পাওয়া যাবে? সাত্ত্বিক পরিবারের বিশুদ্ধ ভক্তিতে প্রসন্ন হইয়া সাক্ষাৎ জগন্নাথ দেব রথের বিগ্রহে এবং শ্রীরামকৃষ্ণদেব শরীরে আবির্ভূত সে অপূর্ব দর্শন আর কোথায় মিলবে? আবার রিপিট করছি, বিশেষ করে লাস্টের শব্দগুলি। সাত্ত্বিক পরিবারের বিশুদ্ধ ভক্তিতে, অর্থাৎ বলরামের পরিবারটি হচ্ছে সাত্ত্বিক পরিবার, এই সাত্ত্বিক পরিবারের বিশুদ্ধ ভক্তিতে, এখানে ভক্তির এতটুকু ঘাটতি নেই এবং শুদ্ধতা সম্পর্কেও কোনো ঘাটতি নেই। বলছেন, সাত্ত্বিক পরিবারের বিশুদ্ধ ভক্তিতে প্রসন্ন হইয়া সাক্ষাৎ জগন্নাথ দেব, স্বয়ং জগন্নাথ দেব নিজে এসে পৌঁছেছেন, রথের বিগ্রহে বসেছেন এবং শুধু রথে বসেননি, শ্রীরামকৃষ্ণ শরীরেও আবির্ভূত হয়েছেন। জগন্নাথ দেব শ্রীরামকৃষ্ণ দেবের মধ্যেও তিনি আবির্ভূত হয়েছেন। সে অপূর্ব দর্শন আর কোথায় মিলবে? কি অসাধারণ বর্ণনা! এর বিশদ বর্ণনা যাওয়ার আগে আরেকটু বিশ্লেষণ করে দিলে বোধহয় ভালো হয়। আমরা দেখব শ্রীরামকৃষ্ণ দেব যখন বলরাম বসুর শরীর যায়, তখন তিনি নিজে স্বয়ং রথে করে বলরাম ভবনের ছাতে এসে পৌঁছেছিলেন। কৃষ্ণভাবিনী, তিনিও অষ্টসখীর এক সখী, মা সারদা দেবীর উপস্থিতিতে অন্দরমহলে যখন শোকমগ্ন, অল্পক্ষণের মধ্যে তার স্বামী ধরাধাম ছেড়ে রামকৃষ্ণ লোকে গমন করবেন, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শারীরিক অসুস্থতা বাড়তে বাড়তে চরম জায়গায় পৌঁছেছে। হলঘরের পূর্ব এবং দক্ষিণ দিকের প্রথম দরজাতে শুয়ে রয়েছেন সন্ন্যাসী সমস্ত তার শ্রীরামকৃষ্ণদেবের পার্শ্বদের আনাগোনা তার সামনে বসে থেকে তাকে শেষ সময়ে ঠাকুরের কথাগুলি শোনাচ্ছেন। পরিবারের কাউকে দেখলে বিরক্ত হচ্ছেন বলরাম বসু। আর ইত্যবসরে কৃষ্ণভাবিনী দেখলেন আকাশ থেকে কালো মেঘের মধ্য থেকে সেই রথ যোগে শ্রীরামকৃষ্ণদেব নিজে স্বয়ং রথে চেপে আসছেন। একটু আগে বলছিলাম জগন্নাথ এবং শ্রীরামকৃষ্ণদেব এক হয়ে গেছেন। রথের মধ্যেও জগন্নাথ, আবার শ্রীরামকৃষ্ণদেবের শরীরের মধ্যেও জগন্নাথ। এই প্রেক্ষাপটটি দৃষ্টিকোণ থেকে আমি এই আলোচনাটি করছি, কারণ বলরাম বসুর শরীর যাওয়ার সময়টি ভীষণ এটি তাৎপর্যপূর্ণ। সেখানে শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং যে রথ নিয়ে আকাশের মেঘমণ্ডলী থেকে নেমে আসছেন, বলরাম ভবনের ছাদে নামলেন, কৃষ্ণভাবিনী দেখছেন সেই ছাদ থেকে, রথটি থেকে নেমে শ্রীরামকৃষ্ণদেব হাঁটতে হাঁটতে সিঁড়ি বেয়ে দরদর করে নিচে নেমে এসে হলঘরে প্রবেশ করলেন। তার সখা স্বরূপ বলরাম, একদিক দিয়ে জগন্নাথের দাদা বলরাম ছিলেন, আজ শ্রীরামকৃষ্ণদেবের সখা বলরাম, যিনি শ্রীরামকৃষ্ণদেবকে সঠিকভাবে চিনেছিলেন। সেই জগন্নাথ পুরীতে যিনি রয়েছেন, সেই জগন্নাথকে সাক্ষাৎ করছেন জগন্নাথ রূপে শ্রীরামকৃষ্ণদেবকে বলরাম। সেই বলরামকে স্বয়ং নিজে সখাকে কাঁধে হাত দিয়ে ধরে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন শ্রীরামকৃষ্ণদেব এবং রথে তার পাশে তাকে বসিয়ে আবার ঊর্ধ্ব আকাশে চলে গেলেন। যেন শ্রীরামকৃষ্ণদেব আর বলরাম ওই রথেরই চিরসাথী ছিলেন। আজকে যে ক্যাপশনটি আমি দিয়েছিলাম
বাগবাজারে বলরামের রথে শ্রীরামকৃষ্ণ জগন্নাথের সাথে। এটি যেন পূর্ণ বিকাশ লাভ করলো আমার এই আলোচনাটির মধ্যে। আমরা এইবার 1884 খ্রিস্টাব্দে একটি বর্ণনা পাই। 25শে জুন কলেজ স্ট্রিটে ভূধরের বাড়িতে শশধর তর্ক চূড়ামণির সঙ্গে সাক্ষাৎ করতে শ্রীরামকৃষ্ণদেব যোগেনকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। ওইখান থেকে বলরামের বাড়ি এসেছিলেন এবং রথযাত্রায় অংশগ্রহণ করেন। অর্থাৎ যে বছর আমরা বলছি উল্টো রথ 3রা জুলাই শ্রীরামকৃষ্ণদেব এসেছিলেন, কিন্তু আমাদের একটি বিশেষ প্রসঙ্গে লীলা প্রসঙ্গকার যেটি উল্লেখ করছেন, সেখানে দেখা যাচ্ছে ওই বছর রথেতেও কিন্তু 25শে জুন ঠাকুর এসেছিলেন বলরাম ভবনে, সমাপ্ত হওয়া পর্যন্ত থেকেছেন এবং জগন্নাথ দেবের অন্যত্র গমন সম্পর্কে লীলা প্রসঙ্গকার লিখেছেন। পরে রথ হতে জগন্নাথ দেবের বিগ্রহকে নামিয়ে 3তলার চিলের ছাতের ঘরে, ওই যেখানটি রথটি রাখা থাকে রথযাত্রার দিনে, তার পাশে একটি সিঁড়িঘর রয়েছে। সেই সিঁড়িঘরের মধ্যে একটি চিলেকোঠার ঘর রয়েছে। সেই ঘরটিতে রথের থেকে জগন্নাথ দেবের বিগ্রহকে নামিয়ে 3তলের ওই ছাদের মধ্যে যে কুটিঘরটি রয়েছে বা ওই কোঠাঘরটি রয়েছে সেখানে স্থানান্তরিত করা হয়। কারণ ওটি তার মাসি বাড়ি হয়ে গেল। জগন্নাথ দেব তার যে মন্দিরে পুজো যেখানে হয় পেছনের দিকে, আমরা উত্তর দিকের যে পেছনের দিকের পূর্ব প্রান্তের ঘরটি, উত্তর পূর্ব দিকের ঘরটিতে যেখানে জগন্নাথের নিত্য পুজো হতো বলরাম বসুর বাড়িতে, সেখান থেকে নিয়ে আসা হয়েছে রথে, তাদেরকে রাখা হয়েছে। রথ আকর্ষণের পরে তাকে মাসির বাড়ির উদ্দেশ্যে ওই চিলেকোঠার ঘরটিতে তাকে স্থানান্তরিত করা হলো। পরে 7 দিন স্থানান্তরিত রাখার পরে রথে চড়ে জগন্নাথ যে মাসির বাড়িতে রইলেন, 7 দিন পর 8ম দিনে এখান থেকেই রথে চড়িয়ে জগন্নাথকে আবার পূর্বস্থানে নিয়ে যাওয়া হয়। জগন্নাথ দেবের বিগ্রহকে ভোগ নিবেদন করে আগে ঠাকুর, পরে ভক্তরা সকলে প্রসাদ গ্রহণ করলেন। সেদিনের ঘটনা লিখছেন 25শে জুন 1884 খ্রিস্টাব্দের রথযাত্রার দিনে। এটি লীলা প্রসঙ্গার তার গুরুভাবের উত্তরাঙ্গ 239 পৃষ্ঠাতে বর্ণনা করেছেন। ওই বছরই কিন্তু 3রা জুলাই 1884 খ্রিস্টাব্দে রথের পুনর্যাত্রার দিবসে বলরাম ভবনে পদার্পণ করে শ্রীরামকৃষ্ণদেব জগন্নাথ দর্শন করেছেন। কথামৃতকার তার বিবরণ সম্পর্কে বলেছেন, এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরামের অন্তঃপুরে জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন। অন্তঃপুরে স্ত্রীলোক ভক্তরা তাকে দর্শন করাবার জন্য ব্যাকুল হয়ে আছেন। ঠাকুর আবার বৈঠকখানে আসছেন, সহস্রবদন। তিনি বললেন, আমি পায়খানার কাপড় ছেড়ে জগন্নাথকে দর্শন করলাম আর এই ফুল টুল দিলাম আর কি একটু। এইবার দেখা যাক বর্তমানে কি অবস্থা। প্রতি বছরই এখনও রথ টানা হয়। ঠাকুর রথ টেনেছেন 1884-85 বা তার আগে 81 থেকে। সেই স্মৃতি বহন করে সেই রথটি যদি দেখি সেটি কি এখনও রয়েছে, আছে আবার নেইও। আসলে সেই রথটির কিছু অবশিষ্ট কাঠ ভাঙা অবস্থাতে পড়েছিল বলরাম ভবনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বলরাম মন্দির হতে জগন্নাথ বিগ্রহকে উড়িষ্যার কোঠরে স্থানান্তরিত করা হয়েছিল। এই কোঠারে নিয়ে যাওয়ার পরে তার কয়েক বছর পরে বলরাম মন্দিরে সম্ভবত 1950 খ্রিস্টাব্দের মধ্যভাগে, অর্থাৎ 1955-56 খ্রিস্টাব্দ নাগাদ রথোৎসবের সময় পুনরায় এইরকম সূচনা হয়। মাঝখানটাতে বেশ কিছুদিন কিন্তু রথযাত্রা উৎসব ওইখানে হয়নি। ওই পুরাতন রথের পাটাতনটা পাওয়া গিয়েছিল, 2টো চাকা পাওয়া গিয়েছিল এবং ঘোড়া 2টো যুক্ত করে নতুন রথ তৈরি করা হয়। বর্তমানে প্রতি বছরই সেই রথটি কিন্তু, অর্থাৎ সেই পাটাতনযুক্ত রথ এবং শ্রীরামকৃষ্ণ স্পর্শধন্য রথটির সমস্ত কাঠামোর যা যা কাঠ ছিল সেগুলিকে নিয়ে নতুন করে রথটি বানানো এবং ওই ঘোড়া 2টিকে সামনে রেখে রথটি একইভাবে
উপরের বারান্দাতেই টানা হয়, বাইরে বার করা হয়নি। ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন রথ টেনেছিলেন নৃত্য করতে করতে কীর্তন সহযোগে, সেটির ধারাকেই বজায় রেখে আজও লক্ষ লক্ষ ভক্তগণ আসেন ওই রথের রজ্জুটি একবার স্পর্শ করার জন্য। এই রথের রজ্জু স্পর্শ করার জন্যই আমরা দেখব রথের আকর্ষণে বলরাম মন্দিরে দিন দিন ভক্ত সংখ্যা বেড়ে চলেছে। আসলে রথযাত্রা অনেক জায়গায় হয়। মাহেশের রথ কলকাতার মধ্যে আমরা দেখি, ইস্কনের রথ দেখি এবং পুরীতে দেখি, আবার এবছর তো দীঘাতেও নতুনভাবে রথযাত্রা শুরু হবে। সেসবগুলোর প্রতি আকর্ষণ থাকবে, কিন্তু বলরাম ভবনে শ্রীরামকৃষ্ণদেব যে রথটি আকর্ষণ করেছিলেন সেখানের বৈশিষ্ট্য অন্য। সেই রথটিকে এখন যদি আপনারা আসেন, শ্রীরামকৃষ্ণদেব যখন রথ টেনেছিলেন সেই রথ টানার সময় সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছিলেন। রথের মধ্যে একটি প্রকোষ্ঠের মধ্যে রাখা ছিল এবং রজ্জুটি শ্রীরামকৃষ্ণদেব টেনেছিলেন, ধন্য হয়েছিলেন, ভক্তদের সাথে নিয়ে সকলকে ধন্য করেছিলেন। কিন্তু আজ শুধু জগন্নাথ বলরামকে আকর্ষণ করার জন্য ভক্তরা আসেন ঠিকই, কিন্তু তারা জানেন না নিজেদের অজান্তেই ওই রথের মধ্যে আরেকটি প্রকোষ্ঠে অবস্থান করেন ওই জগন্নাথরূপী শ্রীরামকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণরূপী জগন্নাথ। ওই রথের মধ্যে একটি প্রকোষ্ঠতে অবস্থান করেন। অর্থাৎ ভক্তদের আজকের দিনে বলরাম ভবনে রথ টানতে আসা, রথোৎসবে অংশগ্রহণ করা, সেক্ষেত্রে কিন্তু শুধু জগন্নাথ বলরাম নয়, বলরাম, সুভদ্রা, জগন্নাথের সাথে শ্রীরামকৃষ্ণরূপী জগন্নাথ তথা জগন্নাথ রূপী শ্রীরামকৃষ্ণও ওই রথে অবস্থান করেন। অর্থাৎ একসাথে জগন্নাথ বলরামের সাথে শ্রীরামকৃষ্ণ দেবকে শুদ্ধ একই রথে বসিয়ে ওই বলরাম ভবনে শ্রীরামকৃষ্ণদেবের সেই দিনের স্মৃতি আজ ভক্তদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করে। এই রথযাত্রার উৎসব উদ্দেশ্য নিশ্চয়ই মহৎ। আমরা মাহেশের রথের কথা বলছিলাম। মাহেশের রথ কিন্তু এই বলরাম বসুর পরিবারেরই এক বংশ রথযাত্রা শুরু করেছিলেন। তাই কলকাতার রথের মধ্যভাগ, কলকাতার রথের রহস্য ভগবান শ্রীরামকৃষ্ণ দেবকে নিয়েই কিন্তু যেন বেশিভাবে আমাদের সামনে আকর্ষণীয় হয়ে উঠছে। বলরাম বসুর কলকাতায় স্থায়ীভাবে বসবাসের পর থেকেই কিন্তু এই জগন্নাথ ঠাঁই পেয়েছে এই প্রাচীন বাড়িটিতে, যেটি হেরিটেজ বিল্ডিং, রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখা কেন্দ্র, যেটি প্রভু জগন্নাথের বিগ্রহ নিত্য সেবার সাথে এই বাড়িটিকে ধন্য করেছে। সেবা পুজোর অঙ্গ হিসাবে এই রথ, সেটিও আজ মিউজিয়ামে অবস্থান করছে। ছোট্ট একটি মিউজিয়াম রয়েছে শ্রীরামকৃষ্ণ এবং বলরাম ভবনে যা সব ঘটনা সেগুলিকে সামনে রেখে সেই রথটিও সেই মিউজিয়ামে এখন স্থানান্তরিত হয়ে রয়েছে। যারা রথযাত্রা উৎসব ছাড়া অন্য সময় আসেন তারাও সেটি দেখার সুযোগ পান। শ্রীরামকৃষ্ণদেবের উক্ত রথযাত্রায় যোগদান বলরাম মন্দিরের ভাব ঐশ্বর্যকে উজ্জ্বল ও আনন্দ ঘন করে যেভাবে রেখে গেছে সেটি আজও সমান প্রাসঙ্গিক হয়েছে। রথের সময় বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণদেবকে যে আনন্দের বন্যা বইয়ে দেয় তাকে নিয়ে, এই কাঠের তৈরি ছোট্ট রথ, কিন্তু রথ ছোট্ট বা ক্ষুদ্র হলে কি হবে, আনন্দের দিক দিয়ে, ভক্তির দিক দিয়ে ছোট্ট রথখানিকে ঘিরে যে উৎসব হতো বা এখনও হয়ে চলেছে তার তুলনা মেলা কিন্তু ভার। সমস্ত ভক্তের চিত্তে যেন রথে চ বামনম দিষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে, এই চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা থাকতো না, এখনও থাকবে না। কেউ কেউ ভাবনমুক্ত হয়ে হুঙ্কার দিতেন, কেউ বা উদ্যম নৃত্য করতে করতে আত্মহারায় পড়তেন। অবিরাম সংকীর্তনের তরঙ্গ খেলে চলত। শ্রীক্ষেত্র চৈতন্যদেবের ন্যায় শ্রীরামকৃষ্ণ বলরাম ভবনে
এই আনন্দে বিভোর হতেন। পার্শ্বদের সঙ্গে শ্রীরামকৃষ্ণের ভাবগান ও আনন্দময় মূর্তি সেই সংকীর্তনের মধ্যে যারা দেখেছেন তারা ধন্য, তাদের জন্ম সার্থক। শুধু নয়, আজও যারা সেই স্মৃতির সামনে এসে উপস্থিত হয় বলরাম ভবনে আনাচে কানাচে, আজও যেন আকাশে বাতাসে শ্রীরামকৃষ্ণদেবের সেই কীর্তনের সাথে সঙ্গীত আমাদের ভক্ত সমাজকে আলোড়িত করে। শ্রীরামকৃষ্ণদেবের উপস্থিতি যেন সান্নিধ্য, সেই প্রভু মহারাজের কথা অনুযায়ী বলরাম ভবনের ইঁটগুলো যদি কথা বলতে পারত, তাহলে কত ইতিহাস, কত অজানা তথ্য আমাদের কাছে আজ আত্মপ্রকাশ করতে পারত। আমরা ভাগ্যবান যারা এই বলরাম ভবনের রথযাত্রায় অংশগ্রহণ করি। সেখানে একই সাথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার সাথে শ্রীরামকৃষ্ণ এক দেহে মিলেমিশে একাকার হয়ে বলরাম ভবনকে এক নতুন তীর্থে পরিণত করেছে। সে তীর্থের তীর্থযাত্রী কালাকারের ভক্ত সমাজ তথা আমরা। জগন্নাথের রথযাত্রা, বাগবাজারের বলরামের রথে শ্রীরামকৃষ্ণ জগন্নাথের সাথে এই বিশেষ আলোচনাটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। ওং অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।